দেবের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা অভিনয় কিন্তু ধূমকেতু। হ্যাঁ, আমার কাছে দেবের এটা দ্বিতীয় সেরা অভিনয়, কারণ আমার কাছে দেবের এখনো সেরা পারফরমেন্স কিন্তু বাঘা যতীন। কারণ বাঘা যতীন দেব ছাড়া কেউ করতে পারতো না বাংলার বুকে, এবং পারফেক্ট মানে 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 একদম পারফেক্টলি বাঘা যতীনকে কিন্তু পোর্ট্রেট করেছিল ছবিতে দেব। এবং তারপরে ধূমকেতু। আর যদি আমাকে একটা র্যাঙ্কিং করতে বলা হয় যে দেবের কোন কোন চরিত্রগুলো আমার ভালো লাগে স্পেশালি, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অবশ্যই বলবো বাঘা যতীন, ধূমকেতুর ভানু, অবশ্যই বুনো হাঁস, অবশ্যই চ্যাম্প, অবশ্যই আমাদের শঙ্কর, শঙ্করের দুটো পার্টি মানে আমাজন অভিযান এবং চাঁদের পাহাড়, আর অবশ্যই মানে আমার আমার গোলন্দাজ, আর একদম নানেনাদার প্রথম দিককার শিবু চোর। কারণ এই চরিত্রগুলো করার জন্য দেব ভেঙেছিল নিজেকে, নিজের যে ক্যারিসম্যাটিক ইমেজ রয়েছে সেই ইমেজ থেকে বেরিয়ে এসেছিল। আর ধূমকেতুর ক্ষেত্রে দেব যেটা করলো সেটা আনএক্সপেক্টেড। আমার এখনো মনে আছে মাই নেম ইজ খানের রিভিউ যখন অঞ্জন দত্ত লিখেছিল আনন্দবাজার পত্রিকাতে, তখন অঞ্জন দত্ত একটা জিনিস লিখেছিল, বলেছিল যে আমরা আমির খানের কাছ থেকে এক্সপেক্ট করি, কিন্তু আমরা শাহরুখ খানের কাছ থেকে এক্সপেক্ট করি না এই ধরনের অভিনয়, যেটা মাই নেম ইজ খানে শাহরুখ খান করেছিল। আমি এখানে শাহরুখ খানের সাথে তুলনা করছি না দেবের, কিন্তু দেব এমন একটা অভিনয় করলো ধূমকেতুতে যেটা আনএক্সপেক্টেড। কারণ এই অভিনয়টার মধ্যে মেথডিক্যাল অ্যাক্টিং তো ছিলই, তার সাথে সাথে একটা আন্ডার অ্যাক্টিংয়ের মধ্যে ব্যালেন্স, যে ব্যালেন্স, যে আন্ডার অ্যাক্টিং, যে মেথডিক্যাল আন্ডার অ্যাক্টিং বা ব্যালেন্স আন্ডার অ্যাক্টিংকে আমরা বারবার অজয় দেবগানের মধ্যে দেখতে পেয়েছি। যে দৃশ্যম হোক, রেড হোক, যে কোনো কিছুতেই সে কিন্তু একেবারে উচ্ছ্বসিত হয় না, আবার কোনো কিছুতেই সে একেবারে ভেঙে পড়ে না। তো ধূমকেতুর যখন উগ্রপন্থীর যে পোর্শনটা, সেই পোর্শনে দেব যেন পুরো ব্যালেন্স করে নিয়ে গেল চরিত্রটাকে এবং খুব সুন্দরভাবে পোর্ট্রেট করলো। হ্যাঁ, অবশ্যই এখানে রিং মাস্টার কৌশিক গাঙ্গুলি ছিল, তো তিনি তার মতন করে প্রত্যেকটা বাঘকে পরিচালনা করেছে, কারণ এখানে প্রত্যেকেই প্রায় বাঘ ছিল অভিনয়ের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো ছবিটাই কিন্তু দেব শুভশ্রী, দেব শুভশ্রী, নতুন একটা হ্যাশট্যাগ হয়েছে দেখলাম দেশু। তো এক্স্যাক্টলি এখানে যতই দেশু দেশু করা হোক, কিন্তু মূল ছবি তো রুদ্রনীল ঘোষ আর দেবের। তো আলটিমেটলি এই দুজনেই ছবিটাকে টানলো এবং দেব একাকি ম্যাক্সিমাম পোর্শনটা টেনেছে, তারপরে যেটা ব্যালেন্স ছিল সেটা রুদ্রনীল ঘোষ টেনে বেরিয়ে গেল। এখানে মানে রীতিমতো শুভশ্রীর চরিত্রটা এক্সটেন্ডেড ক্যামিও ছাড়া আর কিচ্ছুই নয়। হ্যাঁ, দুলাল লাহিড়িও দারুণ অভিনয় করেছে, পরমব্রত চট্টোপাধ্যায় ওই আর কি চরিত্র অনুযায়ী আর কি করে বেরিয়ে গেছে। কিন্তু আমার এইবার দেব প্রসঙ্গে বেরিয়ে গিয়ে এবার আমার কৌশিক গাঙ্গুলি পরিচালক মহাশয় আজ থেকে 10 বছর আগে যে গল্পকে পোর্ট্রেট করেছিলেন, সেই গল্পকেও পোর্ট্রেট করার সময় উনি কিন্তু 2007 সাল দেখাচ্ছেন। মানে তখন আমাদের উত্তাল বঙ্গ, যে বঙ্গে নর্থ বেঙ্গলে আমাদের কামতাপুরী লিবারেশন পার্টি চলছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আমাদের জঙ্গলমহলে মাওবাদ চলছে। তো এক্স্যাক্টলি সেই সময়কার প্রেক্ষাপটের কাহিনীকে টেনে আনছেন, যেখানে চা বাগান আন্দোলন, এবং তার পাশাপাশি এখানে কিন্তু উনি শুধুমাত্র সীমাবদ্ধ থাকেনি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের মধ্যে। কৌশিক গাঙ্গুলি গল্পকে কিন্তু একেবারে নাগা জঙ্গি, মিজো ফ্রন্ট, নাগা ফ্রন্ট সব জায়গায় মানে আসাম ফাসাম হয়ে টয়ে, বড়ো বড়ো জঙ্গি টঙ্গি হয়ে টয়ে, মানে সমস্ত জঙ্গি গোষ্ঠীর একটা যেন পোর্ট্রেট করতে চেয়েছে, যেটা ডিসক্লেমারে উনি প্রথমেই বলে দিয়েছিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এত সিরিয়াস একটা ইস্যু, যখন একটা সিরিয়াস ব্লাস্ট আমি দেখাচ্ছি 2025-এ দাঁড়িয়ে, হ্যাঁ 2015-তে দাঁড়িয়ে যদি আমি এই ব্লাস্টটা করতাম তাহলে মানানসই ছিল। কারণ 2015-তে আমরা
অনেক ছবি দেখিনি, কিন্তু 2025-এ দাঁড়িয়ে আমরা এই ব্লাস্টটা ইজিলি ওই লোকেশনের মধ্যেই করতে পারতাম, যখন আস্তে 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 ভিড়ের মধ্যে লাস্টে যখন ছদ্মবেশী ভানু মিশে যাচ্ছে, তো সেই ব্লাস্টটা আমাদের লাস্টে কিন্তু আমরা করতেই পারতাম। কিন্তু সেটাকে যখন টপ অ্যাঙ্গেল থেকে আমি যোগেশের চোখ দিয়ে দেখাচ্ছি, যোগেশের পারসেপটিভ ভিউ দিয়ে দেখাচ্ছি, তখন আমার কেমন 2025-এ দাঁড়িয়ে বেমানান লাগছে। নিশ্চয়ই এটা কৌশিক গাঙ্গুলির সেরা ছবি নয়, কৌশিক গাঙ্গুলির সেরা সময়ের ছবি হতে পারে, বাট এটা কৌশিক গাঙ্গুলির সেরা ছবিগুলোর অন্যতম ছবি নয়। কৌশিক গাঙ্গুলির এটা একটা কমার্শিয়াল ঘরানার ছবি, যেমন উনি জ্যাকপট করেছিলেন, যেমন উনি ব্রেকফেল করেছিলেন, যেমন উনি রং বেলান্তি করেছিলেন, তেমন উনি এটাকেও বানিয়েছেন ধূমকেতু। কিন্তু বিসর্জন এটা নয়, নগর কীর্তন এটা নয়, আরেকটি প্রেমের উপাখ্যান এটা নয়, ল্যাপটপ এটা নয়, শব্দ এটা নয়। আমার মূল ব্যাখ্যার জায়গা হচ্ছে এইটা। আমি দেবকেও ছোট করছি না, শুভশ্রীকেও ছোট করছি না, আমি কাউকে ছোট করছি না, যে যেটা ভালো করেছে। দেখুন, দেবের সাথে আমার কোনো মানে শত্রুতা নেই। আমি শিল্পী দেব বা অভিনেতা দেবের কোনোদিনই বিরোধী ছিলাম না, কারণ দেব সে কিন্তু চেষ্টা করে যায়, আর চেষ্টার কোনো ত্রুটি রাখে না। এটাই দেবের কাছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমি রাজনেতা দেবের বিরোধী, সেটা একমাত্র একটাই কারণে, তাপস পালের মতন ম্যাটিনি আইডলের শেষ পরিণতি দেখার পর এখনও কি করে রাজনীতির মতন ময়দানে সুপারস্টার হিসেবে সে দাঁড়িয়ে রয়েছে, এটাই আমার একটা প্রশ্ন ছিল দেবের কাছে। যাই হোক, হোয়াট এভার, কিন্তু পরিষ্কার যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেব এই ছবিতে অনবদ্য অভিনয় করেছে, ব্যালেন্স অ্যাক্টিং করেছে, আর কৌশিক গাঙ্গুলি একটা জগা খিচুড়ি সমস্ত টেরোরিজম গ্রুপকে নিয়ে আসতে গিয়ে, একটা পোর্ট্রেট করতে গিয়ে কোথা থেকে একটা চিফ চলে এলো। এই চিফ যখনই এই ধরনের একটা জিনিস দেখলাম আমি, তখনই আমার অভিমন্যু নাগের কথা মনে পড়ে গেল। অভিমন্যু, সেই মিঠুন চক্রবর্তীর অভিমন্যু, যেখানে প্রথম আমরা কামতাপুরী লিবারেশন পার্টির একটা ছোঁয়া পেয়েছিলাম। অ্যাকচুয়ালি তখন সেই সময় তখনও মাওবাদ তৈরি হয়নি, মাওবাদী গোষ্ঠী তৈরি হয়নি, তখনও সেই জনযুদ্ধ মানে গোষ্ঠী বা এসব গোষ্ঠীর নাম ছিল। তো এক্স্যাক্টলি সেই সময়ের গল্প উনি বলতে চেয়েছেন। 2007 সাল, 7-8 সাল, উত্তাল বঙ্গ, পরিবর্তনের বাংলা, ধীরে ধীরে পরিবর্তনের রাজনীতি চলে আসছে, তখন এক এক করে সিঙ্গুর, নন্দীগ্রাম সব এক এক করে ঘটছে। তো তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি চা বাগানের আন্দোলনকে পোর্ট্রেট করতে চাইলেন। কিন্তু সমস্যা হচ্ছে, এইটা যদি কৌশিক গাঙ্গুলি সেই সময় করতেন তাহলে আরও বেশি ভালো লাগতো। সেটা কৌশিক গাঙ্গুলিকে অ্যাজ এ ডিরেক্টর, হয়তো এই সময়ের গল্প কৌশিক গাঙ্গুলি এই সময়ের পরে গিয়ে বলবে, ততদিন অনেকটা দেরি হয়ে যায়। আসলে রুগী মারা যাবার পর উনি ব্লাড নিয়ে আসছেন বা অক্সিজেন নিয়ে আসছেন, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ঠিক আছে, কাহিনী হিসেবে দুর্দান্ত। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধূমকেতু, 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 অবশেষে ধূমকেতুর উদয়। এবং ধূমকেতু আমরা দেখলাম, এবং সে একেবারে লম্বা পুচ্ছ নিয়ে লম্বা রেসের ঘোড়ার মতন দৌড়ে যাচ্ছে। ধূমকেতুর জন্য শুভকামনা। এবং অবশ্যই দেব শুভশ্রী জুটি, অবশ্যই দেখুন, জুটি বাংলা সিনেমাতে কেন, পৃথিবীর সিনেমাতে বারবার তৈরি হয়েছে, বারবার ভেঙে গেছে। তাদের ব্যক্তিগত কারণেই ভেঙেছে, ইগোতে ভেঙেছে, কখনো কখনো সম্পর্কের টানাপোড়েনে ভেঙেছে। কিন্তু অনেক জুটি কিন্তু আবার ফেরত এসছে আমাদের বাংলাতেই। তার কিন্তু উদাহরণ রয়েছে। স্বয়ং উত্তম কুমার সুচিত্রা সেনও ফিরে এসেছিল, স্বয়ং ঋতুদি আর বুম্বাদাও ফিরে এসছে, স্বয়ং জিদ্দা মানে কোয়েল ফিরে এসছে, আবার তারা হয়তো ফিরে আসবে, কেননা মাঝখানে 10 বছর তাদের ছবি নেই। তো এবার দেব শুভশ্রী 10 বছর পর ফিরে এলো ঠিকই, 10 বছরের পুরনো ছবি নিয়ে, কিন্তু আবার তাদেরকে নিয়ে নতুন ছবি হতে পারে। তো অবশ্যই প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। অবশ্যই ধূমকেতু দেখুন, কারণ অনবদ্য অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় নিয়ে আমি কোনো কথা বলবো না, দুর্দান্ত অভিনয়। খালি কৌশিক গাঙ্গুলির চিত্রনাট্য আরেকটু পারফেক্ট হওয়া উচিত ছিল, কারণ 2025-এ দাঁড়িয়ে যখন রিলিজ হচ্ছে, তখন আরেকটুখানি কিছু প্যাচ ওয়ার্ক করার দরকার ছিল আমার কোথাও মনে হচ্ছে। কেননা এতটা টাইম পেয়েছে, সেই পাক্কা প্রায় 8 মাস টাইম পেয়েছিল কৌশিক গাঙ্গুলি। এই 8 মাসে শীতকালটাও পাওয়া গেছিল, কয়েকটা প্যাচ ওয়ার্ক দরকার ছিল শুটিংয়ে। তো যাই হোক, হোয়াট এভার, যেটা ভালো ভেবেছেন সেটাই করেছেন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।